আমার যে ভিডিওটি লাইভ এখন দেখতে পাচ্ছেন, লাইভটি যদি আপনাদের নজরে আসে তাহলে এটি শেয়ার করে দিতে পারেন। কেননা আমি এখন দাঁড়িয়ে আছি যে জায়গাটি, সেটি হলো বাংলাদেশের এই সময় সবচেয়ে দুর্যোগপ্রবণ যে এলাকাটি, সেটি হলো ফেনীর। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা মহিপাল, এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখন একটু দেখাই, বলি কি করে পানি ভিতরে ঢুকছে। মানে এত জোরে এত করে পানি যে ভিতরে ঢুকছে, বিশ্বাস করুন যে কিছুক্ষণ আগে, বলতে বলবো আধা ঘন্টা সর্বোচ্চ হবে, আধা ঘন্টা আগে এই পানি এখানে এক ফোঁটাও ছিল, মাত্র আধা ঘন্টা আগে। এখন বাজে হলো 12:42। ঠিক আধা ঘন্টার মধ্যে এখানে আমাদের হাঁটু পানি, মানে হাঁটু কাছাকাছি চলে আসছে। পানির যে স্রোত দেখতে পাচ্ছি। দেখো মহিপালের অংশটি কিছুদিন আগে, মানে 3 দিন আগেও নিমজ্জিত ছিল, বাট গতকালকে এবং আজকে পর্যন্ত পানি আর ছিল না, আবার পানি ব্যাক করছে। আজকে আমি ঢাকা থেকে আমার টিম মেম্বার্স যারা রয়েছেন তাদেরকে নিয়ে রওনা দিয়েছি হলো সকাল 9টায়। আমরা রাত্রে 9টায় এসে পৌঁছেছি। তার আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছি ভিডিওতে যে রাস্তার যে অব্যবস্থাপনা, সেই অব্যবস্থাপনা বাড়ি দিয়ে আমাদের 12 ঘন্টা, 3 ঘন্টা রাস্তা, 3.5 ঘন্টা রাস্তা, 12 ঘন্টা পরে এসে আমরা পৌঁছেছি। এসেছি সচরাচর মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এবং আমার মতো অসংখ্য মানুষ এখানে এসেছেন এই ফেনীতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু কিছুক্ষণ আগেও আমরা মহিপাল এখান থেকে পেছন দিকে 500 গজ পেছনে, ওখানে প্রায় শত শত স্বেচ্ছাসেবক তারা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকেই রাত কাটাবেন, বসে থেকে রাত কাটাবেন, এমনটাই হয়েছে আসলে। কেননা এখানে আসার পরে যে বিষয়টি হয়েছে যে নৌকার যে সংকট, প্রথম থেকে বলছিলাম যে মানুষের পাশে দাঁড়াবে, সেই দাঁড়ানোর যে বিষয়টি, প্রধান যে উপকরণ সেটি নৌকা একেবারেই নেই। কেননা আসলে এই এলাকার মানুষ নৌকা বিষয়ক ধারণাই পোষণ করতেন না, কেননা বেশি ডেভেলপমেন্ট এলাকা, পাশাপাশি গ্রাম অঞ্চল থাকলেও নদী নালা তেমন একটু বেশি না থাকার কারণে এখানে নৌকার ব্যবহার খুবই কম ছিল। তো যে বিষয়টি এখানে না বললেই নয় যে আমাদের কাছে, আমার এই মুহূর্তে আমার কাছে যে তথ্যগুলো রয়েছে সেটি হলো ফেনীর ছাগলনাইয়া এবং পানি বাড়ছে ছাগলনাইয়া, এবং সে সাথে হলো আপনার ইয়েটা উপজেলাটা টিপু, আরে আসলে খুব মুহূর্তে আচ্ছা ছাগলনাইয়া আর ফুলগাজী, পরশুরাম। মানে এতবার এই উচ্চারণটা হয়েছে, পরশুরাম এই উপজেলা সবচেয়ে হাইলি এফেক্টেড, এবং এখনও ডার্ক সাইডে রয়েছে। এই অঞ্চলগুলোতে যে মুভমেন্টের বিষয়টি রয়েছে এটা একেবারে নাই বললে চলে। সেনাবাহিনী থেকে, নৌবাহিনী থেকে যতটুকু করছে তা অত্যন্ত অপ্রতুল, কেন তাদেরও একটি সীমাবদ্ধতা রয়েছে। একান্তই ঝুঁকি নিয়ে ওই এলাকাগুলোতে এত স্রোত, এই স্রোতের মধ্যে ঝুঁকি কাউকে যে আসলে উদ্ধার করে নিয়ে আসবেন সেটি হলো লাইফ চ্যালেঞ্জের ব্যাপার উদ্ধারকারীর জন্য। কিন্তু এটা সত্য, গেল রাতে, আজকে রাত, গেল রাত, তার আগের রাত, 3 রাতে বিভীষিকাময় এক পরিস্থিতির হয়তো মুখোমুখি হয়েছেন। এদিকে একটু আসেন, মানুষজন যাচ্ছে, পানি যাচ্ছে, কিন্তু প্রচুর পানি ঢুকছে, এবং এখানকার যারা আছেন স্থানীয় তারা বলছেন যে এই পানি হয়তো আর 1 ঘন্টা পরে কোমর পানিতে রূপান্তরিত হবে। এখন এই বিষয়টি এখানে যে ডার্ক সাইডের কথা যেটি বলছি, যে এখনও পর্যন্ত অথেন্টিক কোনো পরিসংখ্যান নেই যে এখানে ছাগলনাইয়া বা পরশুরাম উপজেলাতে বিচ্ছিন্নভাবে পানিবন্দী হয়ে যে সমস্ত মানুষগুলো ছিলেন, বিশেষভাবে বলতে পারি হলো পরশুরাম উপজেলায় পানি 12 থেকে 15 ফুটে এখনও স্টাক হয়ে আছে। 12 থেকে 15 ফুট বলতে আপনি যদি চিন্তা করে থাকেন তাহলে একটি বিল্ডিংয়ের একতলা মানে 10 ফুট, তার উপরে 12 এবং 15 ফুট পর্যন্ত, কোনো জায়গায় দোতলা পর্যন্ত। সবচেয়ে বড় একটি বিপর্যস্ত ব্যাপার সেটি হলো যে, উদাহরণস্বরূপ যদি বলি, কিছুক্ষণ আগে একজন নারী আমাকে ফোন দিয়েছিলেন কুমিল্লা থেকে। তার আপন বোন এখানে সোনাগাজী নামে একটি জায়গা রয়েছে, সেই স্কুল রয়েছে, সেই স্কুলে আটকা পড়েছেন 3 দিন যাবৎ তার ছোট শিশুটিকে নিয়ে। তিনি শিক্ষক, তো সেই জায়গা থেকে আটকা পড়েছেন, এবং সকাল 10টার সময় শেষ ফোনটি করেছেন হলো তার বোনকে যে তুমি কি কাউকে বলে একটু পানির ব্যবস্থা করে দিতে পারবে।
সেটা ছিল তার শেষ কথা। মানে এরপরে তিনি আর কোনো কথা বলেন নাই, কারণ মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। এবং শুধুমাত্র আমি বলছি না এই নারীটির ক্ষেত্রে, আমি যতটুকু তথ্য সর্বোচ্চ পর্যন্ত নিয়েছি যে সবারই এইরকম প্রায় 1.5 দিন অতিবাহিত হতে চললো তারা নেটওয়ার্কের বাইরে। আমরা যখন ঢাকা থেকে মানে এই মহিপাল বা ফেনীর দিকে আসছি, তখন অসংখ্য মানুষ যাদের আসলে বাড়িঘর হলো এই ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এই অঞ্চলগুলোতে, কুমিল্লা, তারা ঢাকার চাকরি বাকরি সমস্ত কিছু ফেলে দিয়ে তারা তাদের আত্মীয় স্বজনকে বাঁচানোর জন্য ছুটে আসছে নানানভাবে। আমি পথের মধ্যে এরকম বহু মানুষের সঙ্গে কথা বলেছি, কিন্তু এসে ট্রেস করতে পারছেন না, তারাও যেতে পারছেন না, কথাও বলতে পারছেন না, তারা স্তম্ভিত হয়ে কোনো কান্নাকাটি করছে। এমন অনেক মানুষকে আমি দেখেছি, পাগলের মতো প্রলাপ বকছে অনেক মানুষকে আমি দেখেছি। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি হলো, এইরকম একটি সিচুয়েশনের মধ্যে আসলে আজকে না বললেই নয়, সেটি হলো সড়কের অব্যবস্থাপনা। এটি আমি রেসপন্সিবল করি, এর জন্য দায়ী করি। কেননা সারা বাংলাদেশের মানুষ যখন জেনেছেন যারা আসলে খুব খারাপ অবস্থার মধ্যে দিন অতিবাহিত করছেন, সেই সমস্ত মানুষগুলো পাশে দাঁড়ানোর জন্য যখন সেই ভোলা, মানে কোন অঞ্চল, কিছুক্ষণ আগে একটা বোর্ড দেখলাম, স্পিড বোর্ড, সেটা ভোলা থেকে ট্রাকে করে নিয়ে আসা হয়েছে। তো শুধু শুধু ভোলা না, বিভিন্ন জায়গায় যেখানে নদীবাহিত এলাকা রয়েছে, যারা আসলে নৌকা ব্যবহার করেন, সেই সমস্ত নৌকা ট্রাকে ভরে 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 নিয়ে আসা হয়েছে। শত শত নৌকা ট্রাকে ভরা অবস্থায় কিন্তু আমি দেখতে, কিন্তু রাস্তার যে অব্যবস্থাপনা, সেই অব্যবস্থাপনার জন্য এখনও পর্যন্ত বিশ্বাস করতে চাই 90% এই সমস্ত ট্রলার বা স্পিড বোট যেগুলো আছে, একটু কান্ট্রি বোটের মতো মানে বড়, তারা কিন্তু প্রবেশ করতে পারেননি, শুধুমাত্র এই যানজটের কারণে। যানজটটা আসলে নিরসন করতেই পারতেন। কেননা সারা বাংলাদেশে যখন এই বিষয়টি শুধু এখন বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না, সারা পৃথিবীর মধ্যে একটা বিষয় হয়ে গেছে যে এই ফেনী এবং তৎসংলগ্ন যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলো সম্পর্কিত বন্যা বিষয়ে ব্যাপারটি এখন আশেপাশের দেশেও কিন্তু চর্চা করা হচ্ছে তাদের গণমাধ্যমের মধ্যে। এটা তো সত্য যে আসলে পানিবন্ধী এই মানুষগুলো খুব খারাপ অবস্থার মধ্যে আছে। আমরা যেমন আমি যে কাজটি করছি, যখন এখন বাজে হলো 12টা 48, আমি এবং আমার পিছনে যে বন্ধুরা আছে, সেই বন্ধুদের সবার কাছে একটা লিস্ট রয়েছে, প্রত্যেকের কাছে ফোন দিয়ে ভাই আমার বোনটাকে, আমার ভাইটাকে, আমার চাচাটাকে, প্যারালাইজড বাবাটাকে উদ্ধার করা যায় কিনা। তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশে। খুব অনুনয় বিনয় করে তারা বলছেন যে একটু রেস্কিউ করা যাবে না, যে জাল নিয়ে মাছ ধরতে এসছেন। কেননা কিছুক্ষণ আগে যখন বললাম যে 1 ফোঁটাও পানি ছিল না, এখন এখানে হুহু করে পানি, একটু পানি ছিল না। উনিও বলছেন 30 বছরে এই প্ল্যান্টে কোনো পানি আসে না। আমি 30 বছরে উনিও 30 বছরে। আমি স্থানীয় লোক, এবং কি আমার কাশাবাড়ি জায়গায় আমার ধর্ম এখানে প্রায়। তো কিছুক্ষণ আগেও যখন 1 ফোঁটা পানি ছিল না, এখন তিনি জাল দিয়ে এখানে মাছ ধরার জন্য জাল ফেললেন। এটা হলো বাস্তবতা। কিন্তু যেখানে 15 ফিট পানি এক চালার উপরে বসে থেকে 2 দিন অনাহারে অর্ধাহারে মানুষগুলো, সেই মানুষগুলোর কাছে পৌঁছানো যাচ্ছে না। পৌঁছানো না যাওয়ার পিছনে সবচেয়ে বড় ব্যর্থতা সেটা হলো যে ওই যে বললাম সড়কের অব্যবস্থাপনার জন্য বড় বড় যে সমস্ত স্পিডবোটগুলো এসছে, তাদেরকে আসলে প্রবেশের যে জায়গাটি তৈরি করে দেওয়া, সেটি একটা ব্যাপার। যেমন তেমনই হলো একটি ব্যাপার যে এখানকার মানুষগুলো যে এসছেন বিভিন্ন জায়গা থেকে ভলান্টিয়ার হিসেবে, তাদেরকে একটা সুন্দর গাইডলাইনে দেওয়া, আপনারা এই এলাকায়, আপনারা এই এলাকায়, আপনারা এই এলাকায় যাবেন, এই বিষয়গুলো। তো সব কিছু মিলিয়ে হলো যে এইরকম একটি বিষয় কিন্তু এখানে চলছে। আপনারা লাইভ দেখছেন, যারা দেখছেন বা শুনছেন তারা একটু শেয়ার করবেন, কারণ বর্তমান পরিস্থিতির কথাই আমি বলছি এবং এখনকার পরিস্থিতির কথা বলছি। ফেনী এবং নোয়াখালী 2 জেলাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। ফেনী এবং নোয়াখালীতে হ্যাঁ, বিদ্যুৎ সরবরাহ তো বেশ আগে থেকে 3 দিন হয়ে গেছে না? 2 জেলা আজকে বন্ধ হয়েছে, আর অন্যান্য উপজেলাতে 3-4 দিন ধরেই বন্ধ। তার মানে হলো যে মোবাইলে চার্জ বলতে যাচ্ছিল, তা 2 দিন আগে শেষ হয়ে গেছে এবং সর্বোচ্চ এই চার্জ না থাকার কারণে মানে বিশ্বাস করবেন না, আমি মহিপালে এখন দাঁড়িয়ে আছি, এইখানে একমাত্র একটু উঁচু জায়গা ছিল যেখানে এসে সমস্ত ভলেন্টিয়ার্স বা অন্যান্য জায়গা থেকে মানুষগুলো এখানে এসছে। সবচেয়ে ভালো লাগার যে জায়গাটি, এটাকে মানুষের জন্য মানবতা এটাকেই বলে, যে নিজের ঘরবাড়ি ছেড়ে দিয়েছেন, মসজিদ মন্দির ছেড়ে দিয়েছেন, মাদ্রাসা ছেড়ে দিয়েছেন, স্কুল ছেড়ে দিয়েছেন, কলেজ ছেড়ে দিয়েছেন, নানান সরকারি বেসরকারি অফিস প্রাঙ্গণ ছেড়ে দিয়েছেন। সমস্ত জায়গা থেকে সাধারণ মানুষ এখানে এসে থাকছেন এবং স্থানীয় যে মহিপালের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে খাবার দিচ্ছেন। কিন্তু মূল প্রশ্নটা ওই জায়গায় নয়, যে জায়গাটি ডার্ক সাইড, ওই জায়গাটিতেই আসলে ড্রাইভটা করা যাচ্ছে না। যেমন আজকে আমার কথা বা আমার বন্ধুদের কথা যদি বলি,
জোয়ার ভাটার সঙ্গে একটা ফ্যাক্টর এখানে আছে। আমার 1:30 থেকে 2টার মধ্যে একটি বোট রেডি করা আছে, সেটি গতকাল রাত থেকেই রেডি করা। গতকাল রাতেও আমি ঘুমাইনি, সারা রাত না ঘুমানো অবস্থায় আজকে সকালবেলা উঠে আবার এখানে চলে এসেছি, এসে 9টার সময় পৌঁছেছি। কিন্তু আমাদের বোটটা পেতে পেতে হয়তো 1:30 থেকে 2টা, কিন্তু এখানে লিস্ট করা হয়েছে যে আসলে আমরা ভোর অথবা চেষ্টা করছি যদি ভোরবেলাও বের হই তাহলে কতগুলো পরিবারকে আমরা উদ্ধার করতে পারবো। আমি জানি না সেই মানুষগুলোকে আসলে ভালো আছেন, আসলে কি বেঁচে আছেন, যদি এইভাবে বলতে হয় এটা তো অস্বাভাবিক কোনো কথা হবে না। তো যদি বেঁচেও নাও থাকেন সেটার কথাও যদি বলতে হয়, আপনি ইতিমধ্যে দেখেছেন যে মানে কোনো মৃত মানুষকে যে আসলে মাটির মধ্যে দাফন করবে সেই মাটিটুকুও কিন্তু নেই। মানে এইরকম একটা মানে মানে একটা বিভীষিকাময় দুর্যোগ এখানকার মানুষকে ঘিরে ধরেছে। আমরা এসেছি, এর সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলতে হয়, আমার পাহাড়ে যে বন্ধুরা আছেন অনেকে একটু মন খারাপ করছে, ভাই কেন আপনি আসলে দাদা আপনি কেন খাগড়াছড়িতে আসছেন না খাগড়াছড়ি। কিন্তু আমি দেখেছি মেজারমেন্ট করে যে মানবিক ব্যাপারটি যেখানে সবচেয়ে কি বলবো, এটাকে কি বলা যেতে পারে, মানে মানে মানবতার একটা জায়গা যদি দেখতে হয় তাহলে এখন এই জায়গাটি দেখা ছাড়া কোনো বিকল্প কিছু নেই। এই যে টিপি টিপি কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে, এখানকার মানুষ বৃষ্টি পড়লেই ভয় পাচ্ছে, পানি বাড়ছে একই সাথে ভয় পাচ্ছে। এবং এখানে কিছুক্ষণ আগে মহিপালের যে দোকানগুলো ছিল সবাই তার মালপত্রগুলো আরও উঁচু স্থানে নিচ্ছে, কারণ তারা বুঝতে পারছেন যে পানি পাবে, যদিও বা এই সমস্ত পানির সঙ্গে এখানকার মানুষের এত বেশি আত্মপরিচয় নেই। এখন আমার যে বিষয়টি সেটি হলো যে 5টি টায়ারে এখানে কাজ করতে হবে, কেননা এটি আসলে 5 থেকে 7 দিনের মেটার নয়, আমি বলবো এটা 10 থেকে 15 দিনের বিষয়। প্রথম বিষয় সেটি হলো যে প্রাথমিকভাবে এখন রেস্কিউ উদ্ধারটাই সবচেয়ে বড় বিষয়, কিন্তু সেই পরিমাণ কোনো নৌকা নেই। ধরেন এখন 1000 মানুষকে আপনি সেভ করবেন, যদি এখন নৌকা থেকে 10টি অথবা 50টি সেটা হতে পারে না কিন্তু। তো এখানে লাখো মানুষ কিন্তু পানিবন্দী, তার মানে আপনার 1000টি অন্তত বোট থাকা উচিত ছিল, কিন্তু সেখানে 100টি বোটের সরবরাহও নেই, একদম সুনির্দিষ্ট করে আমি বলতে পারি। তো এরপরেই যখন উদ্ধার কাজ শেষ হবে তখনই সে সাথে সাথে সঙ্গে শুকনো খাবারের ব্যাপারটি চলে আসে। শুকনো খাবারের ব্যাপার পরপর হলো ভেজা খাবার, অর্থাৎ আপনার যে সমস্ত রান্না করার এখন সুযোগ নেই, ডাল চাল খিচুড়ি করে, সুতরাং সে ডাল চাল খিচুড়ি ব্যাপারটি 4-5-6 দিন পরে হতে পারে। এরপরে আসবে হাসপাতাল বা স্বাস্থ্য বিষয়ক বিষয়টি, এখানে অনেক রকমভাবে ডায়রিয়া আক্রান্ত হবে এখানকার শিশুরা, সব কিছু মিলে দিলে। তবে সবচেয়ে খারাপ হচ্ছে শিশুদের কথা চিন্তা করলে, যারা বৃদ্ধ আছেন, যারা নারী রয়েছেন, যারা এই পানিবন্দী হয়ে উপরে চালের উপরে বসবাস করছেন, মানে এখন ভাবতে অবাক লাগে যে এই যে বৃষ্টি পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি আসছে, এই বৃষ্টির মধ্যে তারা চালের উপরে না পারছে রান্না করতে, না পারছে কোনো কিছু খেতে, না পারছে কোনো কিছুতে ঘুমোতে, না পারছে তাদের সদয় ওষুধ, কোনো কিছু নেই। আমাদের ওইদিকেও পানি ঢুকে যাচ্ছে, আমরা যেখানে স্টে করছি, আমরা যেখানে করছি, হ্যাঁ, আমরা আবার যেখানে একটা শেল্টার নিয়েছি, এখানে একজন ভদ্রলোক আমাদের শেল্টার দিয়েছেন, এখানে চৌধুরী সাহেব। তো ওনার বাসায় যে যাবো সেটি যেতে গেলেও মনে হচ্ছে এখন আবার কোমর পর্যন্ত পানি ডেঙ্গাতে হবে পেছন দিকে গিয়ে। লাইফটি বললাম এই কারণে যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সবচেয়ে বড় ব্যাপার হলো যে সব সময় আসলে যে মানবতা বা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, এবং আমি আমার বন্ধুরা এই কারণেই মানবিক হওয়াটা আসলে একটা পারিবারিক পরিবার থেকে শিক্ষাটা আমরা ছোটোবেলা থেকে পেয়েছি। এই কারণেই খুব সহজে মানুষ যেখানে আসলে অসহায় সেই মানুষের কাছে আমরা চলে যাই। এবং আমি বিশ্বাস করতে চাই আমার যারা বন্ধুরা আছেন সেই বন্ধুদের কাছে বলতে চাই যে আপনারা মানবিক হবেন, এবং আমি হোসেন সোহেল যদি আমার উপর ভরসা রাখেন, আপনাদের পাশে থেকে থাকি, তাহলে সহায়তা সবসময় হাত বাড়াবেন। যখন যেটা প্রয়োজন আমি আমার স্ট্যাটাসে লিখছি সেই অনুযায়ী। এবং এখানে আসলে কি পরিমাণ মানে বিষয়াদির যে প্রয়োজন এবং সেটা যে অর্থ ছাড়া হয় না, আমি এখানে অর্থের কথা কখনোই বলতে চাই না। আপনারা সশরীরে, যেমন আগামীকালকে আমার আরেকটি বন্ধুর গ্রুপ, তারা বড় রকম একটা ওষুধের এবং শিশুদের জন্য হাই প্রোটিন খাবার নিয়ে আসছেন ট্রাক ভর্তি করে। এটা আমি আমার বন্ধুদেরকে আমি স্যালুট জানাচ্ছি। আমার আরেকটি গ্রুপের বন্ধু আছে, তারাও ডক্টর থেকে আরম্ভ করে সমস্ত কিছু নিয়ে এসছে। সব কিছু মিলে আপনারাও সশরীরে আসুন, এসে আপনারা নিজে দেখুন এবং নিজে জাস্টিফাই করুন, নিজেরাই আসলে বন্টন বিতরণ করুন মানবিক এই মানসিকগুলোর পাশে, মানবিক হয়ে মানুষগুলোর পাশে। সেই সাথে যদি যারা পারবেন না তারা হোসেন সোহেল আছে, ভরসা করতে পারেন। একটা ক্রাউড ফান্ড রেজ করছি, যেটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি জরুরি। এই জরুরি বিষয়টির দিকে মনোযোগ দেওয়া অবশ্যই, কারণ এখানে আরও কিছুদিন থাকতে হবে। এরপরে আবার চলে যেতে হবে খাগড়াছড়ির মানুষগুলো খুবই খারাপ অবস্থায় আছে। সব কিছু মিলে আমরা ভালো নেই, বাংলাদেশের এই মানুষগুলো ভালো নেই। সবাইকে ভালো থাকতে হবে এবং ভালো রাখতে পারলে আসলে একটা সমৃদ্ধ বাংলাদেশ হবে, আমার বিশ্বাস করতে চাই। সবাই মিলে বেঁচে থাকার আনন্দই আলাদা, কাউকে বাদ দিয়ে বেঁচে থাকতে আমরা চাই না। এখন এই পর্যন্তই। রাত্রেবেলার বিষণ্ণতা বাড়াবো না, সবাইকে কষ্ট দেবো না। তবে বিষয়গুলো স্কেচটি সেটি আর অথেন্টিক যে মৃতের সংখ্যা আমরা কোনোভাবে এখন বলতে পারবো না, তবে এইটুকু বলা যায় যে মৃতের সংখ্যা নিশ্চয়ই রয়েছে, কিন্তু এখনও অন্ধকার বা ডার্ক সাইডে রয়েছে, এখনও কোনো কিছু প্রকাশ করা যাচ্ছে না।
তো এমনি 4টা-5টা মৃতদেহের খবর পাওয়া যাচ্ছে। আজকে কিছুক্ষণ আগেও মানে ঘন্টা 2 আগেও চট্টগ্রাম কক্সবাজার, আপনারা জানেন যে ঢাকা কক্সবাজার রোড কিন্তু বন্ধ, মানে কক্সবাজার কেউ যেতে পারবেন না, সর্বোচ্চ এই ফেনী পর্যন্ত আসতে পারবেন, তারপরে আর যাওয়া যাবে না। রাস্তার উপর দিয়ে কোমর বুক পর্যন্ত পানি যাচ্ছে এবং এই পানিতেই কিন্তু একটি লাশ ভেসে গেছে, এপার থেকে এপারে চলে গেল, কিন্তু কারো কিছু করার নেই, মানুষ দেখছেন। এই লাশকে নিয়ে মানে নিয়ে আসবেন যে সেও মানে সৎসাহস বা এই তোরের মধ্যে বানের মধ্যে দিয়ে ধরে নিয়ে আসবেন পারেননি। বিষয়গুলো আসলে খুবই মর্মান্তিক বিষয়। থাকুন না, পাশে থাকুন, আমার পাশে থাকুন, আস্তে আস্তে চিত্রগুলো। আর আমার জন্য দোয়া করুন, বৃষ্টি পড়ছে কিন্তু আমরা 1টা থেকে 2টার মধ্যে বেরোবো, আমাদের বন্ধুদেরকে নিয়ে বেরোতেই হবে। কি জন্য যে আরতি বা যে আর্তনাদ রয়েছে মানুষগুলোকে সেভ করার জন্য, আমার কাছাকাছি যে জিনিসগুলো মানুষগুলো রয়েছে তাদেরকে আমি সেভ করবো। এখন এই পর্যন্ত বৃষ্টি পড়ছে, ডিভাইসটি এখন নষ্ট করতে চাই না। আপনারা ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন এই মানুষগুলোর জন্য। ফিনিশ।